ওয়েলকাম টু অ্যাকাউন্টিং মজা। অ্যাকাউন্টিং মজার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছে মিরুপুম ইসলাম। আমি হিসাব বিজ্ঞানের যে একটি বেসিক কোর্স চালু করেছি, ওই বেসিক কোর্সটির আজকের ধারাবাহিক হচ্ছে দ্বিতীয় পর্ব। এটা আজকের এই পর্বতে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান এই দুটি কি একই জিনিস নাকি আলাদা। হিসাব বিজ্ঞানের যে নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতির মধ্যে ব্যবসায়িক সত্তা নীতিতে বলা আছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা। আমরা সবসময় কার হিসাব করব? ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করব, ওই নীতিতে বলা আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে আলাদা, সেটা আমাদেরকে একটা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে বুঝতে হবে। আজকের এই ভিডিওটি তুমি যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে হিসাব বিজ্ঞানের যে ব্যবসায়িক সত্তা নীতিতে বলা আছে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক সম্পূর্ণ আলাদা, কিভাবে আলাদা সেটা আজকে তুমি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। তো আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক এই দুইটি সম্পূর্ণ আলাদা, আর আমরা সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের নামে হিসাব করব। সেটা এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, আর এটা হচ্ছে তুমি। যদি আমি তোমার মানুষ আঁকতে পারতেছি না ওইরকম ভাবে, আচ্ছা আমি এটা আঁকলাম, যদি এটা মানুষের মতো দেখা যাচ্ছে না আমি দুঃখিত, আমি ওইরকম আর্ট পারি না। মনে করো তোমার নাম হচ্ছে রমজান, তোমার নাম হচ্ছে রমজান। মনে করো তোমার নাম হচ্ছে রমজান, আর তুমি যে ব্যবসা প্রতিষ্ঠানটা দিতে যাচ্ছ ওই ব্যবসা প্রতিষ্ঠানের তো একটা নাম দিতে হবে, তাই না? ব্যবসা প্রতিষ্ঠানের উপরে তোমরা দেখো না নাম লেখা থাকে, সে নামটা মনে করো রমজান ট্রেডার্স। তুমি তোমার নামের সাথে মিল রেখে প্রতিষ্ঠানের নাম দিচ্ছ। এটা হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম। ওই যে দোকানের উপরে একটা ব্যানারের মধ্যে থাকে না প্রতিষ্ঠানের নাম, সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে তুমি ব্যক্তি, আর এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠান রমজান ট্রেডার্স। এখন কথা হলো, এই ব্যবসা প্রতিষ্ঠানটার মধ্যে তো অবশ্যই কি দিতে হবে? টাকা দিতে হবে। তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠানটা কি চলবে? কে দিবে সেটা? অবশ্যই যিনি এটাকে প্রতিষ্ঠা করছে, এই ব্যবসা প্রতিষ্ঠানটা যার, সেই তো টাকাটা দিবে। তো মনে করো এটা তুমি, তোমার কাছে 1,00,000 টাকা আছে, সেটা নিয়ে তুমি ব্যবসাটা দিয়েছো, রমজান ট্রেডার্স প্রতিষ্ঠানটা তুমি দিয়েছো। তোমার কাছে 1,00,000 টাকা আছে, মনে করো এই টাকাটা 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দিয়েছো। এখন তুমি যে এই রমজান, তুমি এই প্রতিষ্ঠানের মধ্যে রমজান ট্রেডার্সের মধ্যে যে টাকাটা দিয়েছো, এটা কি এমনি এমনিতে দিয়েছো? অবশ্যই তোমার এখানে কি আছে? একটা চাহিদা আছে যে আমি যে ব্যবসা প্রতিষ্ঠানটার মধ্যে যে 1,00,000 টাকা দিলাম, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে, কিন্তু এখান থেকে আমাকে কি করতে হবে? মুনাফা বের করে নিতে হবে। এটা হচ্ছে তোমার কি উদ্দেশ্য? কার উদ্দেশ্য? এই যে রমজানের উদ্দেশ্য। এখন কথা হলো যে এই যে মালিক যে টাকাটা দিল শুরুর দিনে, ব্যবসার শুরুর দিনে, এটাকে ব্যবসায়িক ভাষায় বলা হয়, শুরুর দিনে যে টাকাটা মালিক দেয় এটাকে ব্যবসায়িক ভাষা বলা হয় মূলধন। কি বলে? মূলধন। আচ্ছা, মূলধনের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, তাহলে মূলধনকে আমি একটু ব্যাখ্যা করে সেটা বুঝিয়ে দিচ্ছি। মূল মানে তো বুঝো যে কোনো একটা কিছুর শুরু, আর ধন মানে কি? অর্থ সম্পদ, যেটাকে আমরা বুঝি নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো। মূলত যেই ধন সম্পদের উপর ভিত্তি করে একটা ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত পরিচালিত হয়, সেটাই হচ্ছে মূলধন, ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন। এখন এই যে রমজান যে 1,00,000 টাকা দিল ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, এটাকে বলা হয় কি? মূলধন। আর এই ব্যবসা প্রতিষ্ঠান আর মালিক কীভাবে আলাদা, সেটা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আরও স্বচ্ছভাবে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করো এই রমজান ট্রেডার্সের মধ্যে কি করা হবে? কাপড় বিক্রি করা হবে। মনে করো কাপড় বিক্রি করা হবে। এই রমজান তার রমজান ট্রেডার্সের মধ্যে কি বিক্রি করবে? কাপড় বিক্রি করবে। এখন মনে করো এই যে পাঞ্জাবি, মনে করো এরকম পাঞ্জাবি বিক্রি করবে। রমজান এই যে প্রতিষ্ঠানে 1,00,000 টাকা দিল, সেখান থেকে 50,000 টাকা দিয়ে কি করলো? পাঞ্জাবি কিনে আনলো। তার দোকানের মধ্যে সে কি করবে? পাঞ্জাবির ব্যবসা করবে।
তাহলে সে 50,000 টাকা দিয়ে যদি এখান থেকে কি করে পাঞ্জাবি যদি ক্রয় করে, এই 1 লক্ষ টাকার এখান থেকে যদি 50,000 টাকা দিয়ে কি করে পাঞ্জাবি ক্রয় করে এই প্রতিষ্ঠানে বিক্রি করার জন্য, তাহলে সেগুলোকে কত টাকা বিক্রি করতে চাইবে? 55,000 বা 60,000 টাকা বিক্রি করতে চাইবে। এখানে অতিরিক্ত যে টাকাটা সেটা কে নিবে? অবশ্যই এটা দাবিদার কে? রমজান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি এক কথাই হইতো, কেউ কি কারো কাছ থেকে টাকা নেওয়া দেওয়া করতো না। মনে করো তুমি তোমার নিজের জন্য একটা, বা রমজান, এই মনে করো রমজান, এখন আমি রমজান, আমি আমার জন্য একটা কি করছি? পাঞ্জাবি ক্রয় করছি। আমি প্রতিষ্ঠানের জন্য ক্রয় করি নাই, আমি ব্যবহারের জন্য ক্রয় করছি। আমি কি আমার জন্য পাঞ্জাবিটা ক্রয় করার পরে এটা ব্যবহার করার সময় আমি কি আমাকে বলবো যে টাকা দাও টাকা দাও? আমি কি আমাকে কখনো বলবো টাকা দাও টাকা দাও? কিন্তু আমি রমজান যখন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি করতেছি? পাঞ্জাবি ক্রয় করতেছি, তখন কিন্তু আমি ঠিকই বলতেছি যেগুলো কখন বিক্রি হবে, এগুলো অতিরিক্ত টাকা বিক্রি করা লাগবে, লাভ করা লাগবে, দেন ওই টাকাটা কে নিবে? রমজান নিবে। এটার দাবিদার হচ্ছে কি? রমজানের। তাহলে আমরা এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পেলাম, সেটা হচ্ছে কি, ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক ব্যবসায়িক সত্তানীতি অনুযায়ী আলাদা, এবং এটা আমরা প্রমাণও পেয়ে গেলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এক না। কেন এক না? কারণ কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি একই হতো, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানকে এই মালিক যে 1 লক্ষ টাকা দিল, এর বিনিময়ে এই মালিক রমজান কখনো আর এই টাকাটা ফিডব্যাক চাইতো না, এটা নেওয়ার দরকার ছিল না, কারণ তারা তো একই। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যেহেতু এক না, দুইটা আলাদা পক্ষ, সেজন্য এই যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে কি করতেছে? টাকা দিছে, এটার মূল টাকাটা যখন ব্যবসা প্রতিষ্ঠানটা কোনো এক সময় যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা টাকাটা রিটার্ন কে নিয়ে নেবে? মালিক রমজান নিয়ে নেবে। আর অথবা এটার থেকে যখন 50,000 টাকা দিয়ে মনে করো যখন পণ্য ক্রয় করে আনে কি হচ্ছে, বিক্রি করা হচ্ছে, তখন মালিক কি করবে? এই 50,000 টাকা থেকে আরও বেশি টাকা এটা বিক্রি করার চেষ্টা করবে, করে ওইখান থেকে মুনাফাটা মালিক ভোগ করবে। একই পক্ষ যদি হতো, আমি আবার বলতেছি, মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান যদি একই পক্ষ হতো, কেউ কারোর কাছ থেকে টাকা দেওয়া নেওয়া, লাভ দেওয়া নেওয়া, এগুলোর প্রসঙ্গ একদম ছেড়ে দিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমরা সবসময় কার হিসাব কিতাব করব? ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব কিতাব করব। আমি আশা করি তোমাদেরকে এই বিষয়টি বুঝাতে পেরেছি। এখন কথা হলো, এই যে 1 লক্ষ টাকা দিয়ে যখন ব্যবসাটা শুরু হলো, এখন এই 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বসে থাকলে কি তার লাভ হবে? কখনো না। এই ব্যবসা প্রতিষ্ঠান এই 1 লক্ষ টাকা থেকে এই 50,000 টাকা দিয়ে কি করবে? পণ্য ক্রয় করবে, আবার এগুলো কি করবে? বিক্রি করবে। এই যে পণ্য ক্রয় করা, বিক্রয় করা, এগুলো হচ্ছে লেনদেন। আমি কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসের মধ্যে লেনদেনের একটা ধারণা দিয়েছি, আর এই লেনদেন থেকে কি হবে? জাবেদা করতে হবে। এখন আমরা চলে যাব জাবেদা কি, এই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। এই আমি যে শীটটা লিখেছি, এই শীটটার মধ্যে কিন্তু বলা আছে জাবেদার প্রাথমিক আলোচনা। তাহলে এখানে প্রাথমিক আলোচনার মধ্যে আমি শুরুতে বলছি, ফরাসি জার শব্দ হতে ইংরেজি জার্নাল শব্দটির উদ্ভব হয়েছে, যার বাংলা প্রতিশব্দ হলো জাবেদা। প্রতিটি লেনদেনের জন্য কোন হিসাবটি ডেবিট হবে এবং কোন হিসাবটি ক্রেডিট হবে তা জাবেদায় দেখানো হয়। তাহলে জাবেদা হচ্ছে একটি প্রাথমিক বই, যেটার মধ্যে কি করা হয়? লেনদেন থেকে লুকা ফেসিলির দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী একটা পক্ষকে ডেবিট করা হয়, আরেকটা পক্ষকে ক্রেডিট করা হয়। করে এটা কোথায় দেখানো হয়? জাবেদা বইতে দেখানো হয়। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। এখন কথা হলো, জাবেদা কাকে বলে? জাবেদার সংজ্ঞাটা হচ্ছে এরকম: আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে, আর্থিক লেনদেন কি তোমরা অবশ্যই জানো, ওই যে বললাম আর্থিক যে ঘটনা, আমার প্রথম ক্লাসটা যারা দেখো নাই তারা প্রথম ক্লাসটা আগে দেখে নিবা, দেখে নিলে তুমি বুঝতে পারবা আর্থিক লেনদেন কাকে বলে। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাগুলোর থেকে লেনদেনের উৎপত্তি হয়। তাহলে আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে হিসাবের যেই বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। এখন জাবেদার অনেকগুলো নাম আছে, অল্টারনেটিভ নাম আছে। সে নামগুলো কি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি আমার এই শিটের মধ্যে সেগুলো লিখে দিয়েছি, এবং তোমরা যাদের কাছে আমার এই শিটটা যাদের কাছে নাই, অথবা অনেকের কাছে থাকবে না, এটাই স্বাভাবিক, আমার এই যে ভিডিওটা তুমি দেখতেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলেই একটা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবা। ওই লিঙ্কের মধ্যে তুমি ক্লিক করলে আজকের যে আলোচনাগুলো আমি করতেছি, ওই আলোচনাগুলো তুমি ওই পিডিএফের মধ্যে পেয়ে যাবা। এরপর তুমি এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে সামনে নিয়ে ভিডিওটা দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ক্লাসটা। অথবা এই ক্লাসটা যদি তুমি ধৈর্য সহকারে দেখো, তাহলে তুমি সব কিছু জানতে পারবে যে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক কীভাবে আলাদা, জাবেদার সংজ্ঞা কী, জাবেদার কতগুলো নাম হতে পারে, এগুলো সব তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। তো আমি এখানে তোমাদেরকে পড়েই শোনাচ্ছি জাবেদার কতগুলো নাম হতে পারে। মানে আমাদের একজন মানুষের কতগুলো নাম থাকতে পারে না? আমার মনে করো 2-3টা নাম আছে, তাহলে মানুষ আমি কয়জন? একজন। তাহলে জাবেদারও কিছু বিকল্প নাম আছে। যেমন জাবেদাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে সাধারণ জাবেদা, এরপরে হিসেবের প্রাথমিক বই, একই কথা, দৈনিক বই, মূল বই, সহকারী বই,
প্রথম দাখিলার বই, প্রথম পর্যায়ের বই, কালানুক্রমিক বই, মৌলিক হিসাবের বই, পর্যায়ক্রমিক হিসাবের বই, রোজনামসা বই। এগুলো হচ্ছে জাবেদার বিকল্প নাম। যে নামেই পরীক্ষাতে আসুক তুমি জাবেদার ছকে করবা এবং জাবেদার ছকের মধ্যে জাবেদা করবা লেনদেন থেকে। তো আমি এখন তোমাদেরকে একটি জাবেদার ছক কীভাবে করতে হয় সেটা এখন দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো একটা আমরা সাধারণ জাবেদার ছক কীভাবে করতে হয় সেটা শিখি। সর্বপ্রথম উপরে দুইটা দাগ দিয়ে নেব আমরা। এরপর আমরা এই সাইডে দাগ দিয়ে নেব। এখানে সর্বপ্রথম আমরা একটা টান দেব। এরপর আমরা কি করব, এই দিকে টান দেব নিচে। এরপর টাকার জন্য দুইটা কলাম কাটব। এরপরে একটা চিকন করে কলাম দেব, সেটার নাম কি সেটা আমরা পরে বলতেছি। তাহলে দেখো, জাবেদার কলাম হয় কয়টা? 5টা। একটা হয় তারিখের। সর্বপ্রথম আমরা কি করব, প্রতিষ্ঠানের নামটা লিখব। মনে করো রমজান ট্রেডার্স। সর্বপ্রথম আমরা লিখব রমজান ট্রেডার্স। এরপর এখানে আমরা লিখব মনে করো সাধারণ জাবেদা, বা যেটা আমাদেরকে করতে বলে সেটা আমরা লিখব সাধারণ জাবেদা। অথবা আমাদের যদি নাম থাকে হিসাবের প্রাথমিক বই, মূল বই, দৈনিক বই, যেটা থাকবে আমাদের প্রশ্নতে আমরা সেটাই লিখব এখানের মধ্যে, কেমন? এরপর আমরা শুরুতে এখানে কি লিখব, প্রথম কলামে লিখব তারিখ। এরপর আমরা এখানে কি লিখব, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। এরপর এখানে লিখব খতিয়ান পৃষ্ঠা। এটা হচ্ছে ডেবিট টাকা। এটা হবে ক্রেডিট টাকা। এটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদার চক। অনেকেই দেখি যে চক আর কলমের মধ্যে পার্থক্য বোঝে না। এই পুরাটা হচ্ছে একটা চক, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে জাবেদার চক। আর ভিতরে যেগুলো সেগুলো হচ্ছে কলাম। সেগুলো হচ্ছে কি কলাম। যা সাধারণ জাবেদার কলাম কয়টা হয়, মানে জাবেদার কলাম কয়টা হয়? 5টা। তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা পরবর্তী ভিডিওতে শিখব যে কিভাবে একটা লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। ওইখানে আমার আবিষ্কৃত একটি সূত্র আছে, যে সূত্রের মাধ্যমে আমরা একটি পক্ষকে কিভাবে ডেবিট করতে হবে লেনদেন থেকে, আরেকটি পক্ষকে ক্রেডিট করতে হবে। এটা চমৎকারভাবে আমি ইনশাল্লাহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার এই শীট থেকে সেটা, এই যে পরবর্তী আলোচনা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আবিষ্কৃত যে নিয়ম, যে কিভাবে একটা পক্ষকে ডেবিট করতে হয় আর একটা পক্ষকে ক্রেডিট করতে হয়। আর আরও একটি কথা হচ্ছে, এই শীটের মধ্যে আমি অনেক কিছু লিখেছি, যদিও এটা 92 পেজের, কিন্তু এত তথ্য এটার মধ্যে আমি লিখছি, মানে প্রাথমিক লেভেলের স্টুডেন্টদের জন্য এত গুরুত্বপূর্ণ, বলার অপেক্ষা রাখে না। কেউ যদি আমার এই শীটটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, তাহলে আমি আশা করি জাবেদার মধ্যে কারোর কোনো সমস্যা হবে না। আমি এটা জাবেদার জন্য তৈরি করছি। আমি বিশ্বাস করি হিসাব বিজ্ঞানের প্রাণ হচ্ছে জাবেদা। তুমি যদি জাবেদা তৈরি করতে না পারো, তাহলে তোমার দ্বারা হিসাব বিজ্ঞান কখনো পসিবল হবে না। এর জন্য আমার 3য় নাম্বার পর্বটা এত বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। ওইখানের মধ্যে আমি তোমাদেরকে শিখাবো ডেবিট মানে কি, ক্রেডিট মানে কি। আমরা শুধু কিন্তু বলি এটা ডেবিট, সেটা ডেবিট, ওইটা ক্রেডিট। ডেবিট কি, ক্রেডিট কি, এগুলোর অর্থ কি, কোনটাকে কিভাবে ডেবিট করতে হবে, ক্রেডিট করতে হবে। মানে আমার এই শীটের সবচেয়ে বড় প্রাণ কেন্দ্রবিন্দু হচ্ছে এই যে এটা জাবেদা দাখিলা তৈরির নিয়মাবলীর এই যে সূত্র। আমি এটা তোমাদেরকে এই বোর্ডের মধ্যে করে একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ইনশাল্লাহ 3য় পর্বতে তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই চকটা আজকে ভালো করে শিখে নিবা। আর আজকের আলোচনাটুকু ভালো করে বুঝতে হলে, মানে তুমি যদি এটাকে প্রিন্ট করতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আজকের আলোচনার কি থাকবে, পিডিএফটা দেওয়া থাকবে। আশা করি তোমরা ওটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই পর্যন্তই ছিল আলোচনা। পরবর্তী বেসিক লেভেলের 3য় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।